স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিতেই হলো। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে রয়ের একজন খাস লোক সুবীর ভৌমিক কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। হাই হাই, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ইনি চৌধুরীকে নিয়েও বিস্ফোরক মন্তব্য দিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন নতুন একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে না, ওই যে কি নাম, ইনি ভাই উনি তো নির্বাচনের সময় সবক দিতে চাঁদাবাজি কি, কত প্রকার এবং কিভাবে করতে হয়। আপনার এই ভণ্ডামি কিন্তু বাংলাদেশের মানুষ হালে হালে বুঝে। ফলে আপনি আপনার দলের ক্যাশিয়ারদেরকে মন্ত্রণালয়ে নিয়ে গেছেন, মন্ত্রিত্ব দিয়েছেন, ঋণ খেলাপিদের সংসদে নিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবও ছিল না, এই গণ অভ্যুত্থানে তারেক রহমান ছিল না, ছিল না তো। এখন এসে ওরা মাস্টারমাইন্ড দাবি করতেছে। আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ বাংলাদেশে 5ই আগস্টেই সমাপ্ত হয়েছে। শেখ হাসিনা ডিসেম্বরে আসার নতুন সুরসুরি মার্কা গল্প দিচ্ছেন। হিম্মতের সাথে যদি দেশে আসার সাহস থাকে তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? আমরা আপনাকে বরণ করার জন্য ফুলের মালা এবং ফাঁসির দড়ি নিয়ে বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ইতিমধ্যেই ভিডিওটির বিশেষ গুরুত্বপূর্ণ অংশগুলো দেখলেন। তো সময় স্বল্প থাকার কারণে বেশি কথা না বলে চলে যাব আজকে ভিডিওর মূল পর্বে। তার আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। চলুন একটি লাইক দিয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিতেই হলো। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে বিএনপির নেতৃত্বাধীন জোট যখন সরকার গঠন করেছে, তারপর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল সালাউদ্দিন আহমেদকে। এই দায়িত্ব প্রাপ্ত হবার পরে তিনি তার নিজের মন্ত্রণালয়ের চেয়ে বেশি সময় ব্যয় করেছে অন্যান্য মন্ত্রণালয়ে। নাক গলিয়েছে, কথা বলেছে, ব্রিফ করেছে। আর এই সময়ের ভিতরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে গিয়েছে। অনেক গুঞ্জন ছিল যে কোনো মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে এই মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে বদলি করা হতে পারে। অবশেষে একটা বিশেষ কারণে এই মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে বিদায় নিতে হলো। কারণটা কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বর্তমানে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং তিনি দলের মহাসচিব। এই মন্ত্রণালয়ে যে দলই ক্ষমতায় আসুক, সেই দলের যিনি সাধারণ সম্পাদক বা মহাসচিব, তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আওয়ামী লীগের আমলে সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, তারা দুইজন মহাসচিব ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, তারা এই দায়িত্ব পালন করেছেন। বিএনপির আমলে আগে আব্দুল মান্নান ভূঁইয়া পালন করেছেন, আর বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দায়িত্ব পালন করছিলেন। এটা একটা অঘোষিত নিয়ম। এখন এর ভিতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু প্রেসিডেন্ট হিসেবে তাকে মনোনয়ন করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে তাকে মনোনীত করা হয়েছে, নির্বাচন করা হয়েছে, তিনি প্রেসিডেন্ট হিসেবে চলে যাচ্ছেন এবং তিনিই হচ্ছেন প্রেসিডেন্ট। এলজিআরডি মন্ত্রণালয় আর দলের যিনি মহাসচিব, দুইটা পদ কিন্তু এখানে ফাঁকা হলো। তাহলে নিয়ম অনুযায়ী যিনি পরবর্তী মহাসচিব হবেন বিএনপির, তিনি তো এই মন্ত্রণালয়ে আসার কথা। সেই অনুযায়ী মহাসচিবের দৌড়ে এগিয়ে রয়েছেন, আমরা যতদূর জানতে পেরেছি, রুহুল কবির রিজভী। অন্য কেউ হতে পারে, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা রাজনৈতিক বিশ্লেষকরা বিচার বিশ্লেষণ করে যেটি পাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে রুহুল কবির রিজভী মহাসচিব হবার দৌড়ে এগিয়ে রয়েছেন। তাহলে রুহুল কবির রিজভী যদি মহাসচিব হন, নিয়ম অনুযায়ী তারই তো ওই এলজিআরডি মন্ত্রণালয়টি পাওয়ার কথা। কিন্তু এখানে বিপত্তিটা ঘটেছে, রুহুল কবির রিজভীকে তো বিএনপি মনোনয়ন দেয় নাই, যার কারণে তিনি কিন্তু নির্বাচন করেন নাই। সুতরাং তিনি তো ওই জায়গায় যাওয়া তার জন্য একটু ডিফিকাল্ট। যদিও টেকনোক্রেট কোথায় নিতে পারে সরকার ইচ্ছা করলে, নেবে কিনা সেটা পরের ব্যাপার, ওই হিসাব আলাদা। ওটা সরকার ইচ্ছা করলে বাংলাদেশে সবকিছুই সম্ভব। সরকারি দল যা বলে সংবিধানে না থাকলে ওইটাই সংবিধান। তাহলে নিয়ম অনুযায়ী পাওয়ার কথা ছিল রুহুল কবির রিজভী বা যিনি মহাসচিব হবেন। সালাউদ্দিন আহমেদ মহাসচিব হচ্ছে এ ব্যাপারে কিন্তু কোনো আলোচনা নাই, অর্থাৎ কারোর ভিতরে এরকম কানাঘুষা নাই। কানাঘুষা কিন্তু থাকে, বাজারে একটা জোর কানাঘুষা থাকে, যে অমুক 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 জায়গায় আসতে পারে, অমুক জায়গায় আসতে পারে। সালাউদ্দিন আহমেদের ব্যাপারে কিন্তু এরকম কানাঘুষা নাই। এবং মহাসচিব হবার জন্য যে পদটি বর্তমানে হোল্ড করতে হয়, সালাউদ্দিন আহমেদ সেই পদেও নাই। তাহলে তিনি ওইখানে যাচ্ছেন না, না যাওয়ার পরেও তাহলে তাকে কেন ওইখানে নিয়ে যাওয়া হলো, রুহুল কবির রিজভীকে না দিয়ে? আর এদিকে সালাউদ্দিন আহমেদের বিষয়ে বিভিন্ন অভিযোগ যখন উত্থাপিত হয়েছে, তখন বিএনপি হয়তো চিন্তা করেছে যে ঠিক আছে, আপাতত যাই হোক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চেঞ্জ করতে হবে আগে, এইখানে অন্য কাউকে দিয়ে আগে এখান থেকে তাকে সরানো হোক। এই সিদ্ধান্ত বিএনপি আবার কখন নিয়েছে দেখেন, খুব ইন্টারেস্টিং বিষয়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে সরানোর সিদ্ধান্ত বিএনপি তখন নিয়েছে, সুবীর ভৌমিক বোমা ফাটানোর মতো একটি কথা বলে ফেলেছেন, বাজারে একেবারে এমন একটা কথা বলে ফেলেছেন যেটা বিএনপির জন্য হজম করা খুব কঠিন হয়ে গেছে। কি বলেছেন সুবীর ভৌমিক? আসুন আমরা সুবীর ভৌমিকের এই কথাটুকু আগে শুনে দেখি। এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলেন, আমার নাম করে হইচই করেছে, আমি শুনেছি। হ্যাঁ, সুবীর ভৌমিক এই বলে। সুবীর ভৌমিক যে প্রশ্নটা তুলেছে এটার উত্তরটা দাও না মিয়া। তুমি 7 বছর ইন্ডিয়াতে কেন বসেছিলা? তখন ইন্ডিয়ার পায়ে ধরো নাই? ডোন্ট সেন্ড মি ব্যাক, আই উইল গেট কিলড বাই দ্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হ্যাজ থ্রোন মি ইনটু ইন্ডিয়ান টেরিটরি, দে উইল কিল মি। তুমি রয়্যাল লোকের পায়ে ধরে বলো নাই? সুরেশ কালরার পায়ে ধরো নাই যে শিলংয়ের স্টেশন চিফ ছিল? সব বড় বড় কথা বললে না, এভরিথিং উইল কাম আউট। সব মিয়ার কোথায় টিকিট বাঁধা আছে আমরা জানি, উই নো ইট। সালাউদ্দিন আজকে বড় বড় কথা বলতেছে, আমাদের রয়্যাল সুরেশ কালরা তখন শিলংয়ের স্টেশনের পায়ে ধরছে রীতিমতো, যে ডোন্ট সেন্ড মি ব্যাক, দে উইল কিল মি। সুবীর ভৌমিকের এই বক্তব্যের পরেই কিন্তু মূলত বিএনপি নড়ে চড়ে বসেছে। এবং বলা চলে আমরা যেটা দেখেছি, বাহ্যিক চাল চলন, আচার আচরণ বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছে,
সুবীর ভৌমিকের এই বক্তব্যের পরেই কিন্তু বিএনপির ভিতরে বড় ধরনের একটা কানাঘোষা শুরু হয়ে গেছে। তারা দলের ভিতরে এই ব্যাপারে আলোচনা এবং সমালোচনায় মেতে উঠেছিল যে এটা তাহলে কি বললেন তিনি, যেহেতু তিনি এই কথা বলে ফেলেছেন। এবং বাহ্যত দেখা যাচ্ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটু উদাসীনতা ভাব, একটু অনীহা ভাব এরকম, বরং তিনি অন্যান্য জায়গায় একটু বেশি ইফোর্ট দিচ্ছিলেন। এইখানে তিনি অতটা দৌড়ঝাঁপ যেরকম করা দরকার, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওই যে অসুস্থ মানুষটা যিনি মেজর জাহাঙ্গীর, তিনি কিন্তু তাকে কিন্তু অনেক দৌড়াদৌড়ি আমরা করতে দেখেছি। তিনি কতটুকু পেরেছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার আন্তরিকতার ঘাটতি ছিল এই কথা আমরা বলতে পারি না। কারণ তিনি ঈদের দিন ঈদের নামাজ পড়ে দৌড়িয়েছেন বেরাকে বেরাকে, প্রত্যেকটা জায়গায় তিনি দৌড়িয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যা তিনি করেন নাই, তার সাধ্যের অতিরিক্ত তিনি করার চেষ্টা করেছেন। কিন্তু একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় এসেছে তারপরে কিন্তু আমরা বিশেষ করে সালাউদ্দিন আহমেদকে আমরা ওইভাবে দৌড়ঝাঁপ পারতে দেখি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে একটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে তাকে আমরা ওইভাবে ইফোর্ট দিতে দেখি নাই। বরং তিনি আইন মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, ধর্ম মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, অর্থ মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, বিভিন্ন বিষয়ে তিনি নিজের পাণ্ডিত্য জাহির করেছেন। যার কারণে সরকার হয়তো চাচ্ছিল যে তাকে এখান থেকে সরানো দরকার। মৌকা যখন পেয়ে গেল, সুযোগ যখন একটা চলে আসলো, বিএনপির মহাসচিব রাষ্ট্রপতি পদে চলে যাবার জন্য এই পদ শূন্য হবার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে স্থানীয় সরকার এবং এলজিআরডি মন্ত্রণালয়ে তাকে দেয়া হলো। যদিও বাজারে একটা কানাঘোষা শুরু হয়েছে যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এলজিআরডি মন্ত্রণালয়ে যাবার আগে এই খবর চাউর হবার পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের প্রতিষ্ঠানকে 40,000 কোটি টাকার 2টি সেতু প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু বাজারে ইতিমধ্যেই চাউর হয়ে গেছে এই খবর। আচ্ছা, এখন তাহলে সালাউদ্দিন আহমেদ যেহেতু এই মন্ত্রণালয় থেকে চলে যাচ্ছেন, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁকা হলো, এইখানে কাকে দেওয়া হবে? এইখানে যাকে আনা হচ্ছে তিনি বর্তমান বিএনপির পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী। এই নোয়াখালীর মানুষ। তিনি একসময় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তুখোর ছাত্র নেতা। পানি সম্পদ মন্ত্রণালয়ে তিনি ভালোই দায়িত্ব পালন করছিলেন। কিছু কথা তিনি বেশ তিস্তা প্রকল্পের ব্যাপারে, পদ্মা ব্যারাজের ব্যাপারে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন। তার এই কথাগুলোর কারণে মানুষ স্বাভাবিকভাবেই একটু হাঁপ ছেড়ে বাঁচছিল যে হয়তো আমরা দীর্ঘদিন পরে ভারতের যে পানি আগ্রাসন এইখান থেকে বের হওয়ার মতো একজন নেতা পেয়েছি। যদিও কতটুকু করেছেন, কি করতে পেরেছেন সেটা পরের আলাপ, কিন্তু তিনি কথা বলেছেন। আচ্ছা, এই শহীদউদ্দিন চৌধুরী এনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়েছে, তাকে পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শহীদউদ্দিন চৌধুরী এনি আবার কে, তার একটু পরিচয় তো জানা দরকার নাকি? আসুন তার একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি। এই ভিডিও ক্লিপটা দেখুন। করে আবার ধরো এদের উপরে তো অনেক সাদাবাদিও হয়, হ্যাঁ, এদের উপরে সাদাবাদিও হয়, হ্যাঁ। এখন এগুলো কৌশলের কাজ করতে ধরো দপেলেরও মানে আমাদের জন্য বদনাম না হয়, এবং যারা এগুলো সাদাবাদি করে এদের লগে মানে এগুলো বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজনও ছিল। এই হচ্ছে আমাদের শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই। তিনি নির্বাচনের পরপরই তার এলাকায় চাঁদাবাজ সংক্রান্ত একটা ব্রিফ করতেছিলেন তার নেতাকর্মীদের সাথে, যে কিভাবে চাঁদাবাজি করবেন, একটু রয়ে সয়ে করতে হবে আর কি। একবারে হুট করে ঝাঁপায় পড়লে তো সরকারের মান-ইজ্জত ক্ষুণ্ণ হবে। এই জন্য চাঁদাবাজি তোমরা করছো, এখানে তো আমরা বাধা দিতে পারি না, একটু রয়ে সয়ে করো, এই জাতীয়। তো এই শহীদউদ্দিন চৌধুরী এনি ভাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করব যে শহীদউদ্দিন চৌধুরী এনি পানি সম্পদ মন্ত্রণালয়ে থাকার সময় যে ধরনের ইফোর্ট দিয়েছিলেন এখানেও সেই ধরনের ইফোর্ট বা তার চেয়ে বেশি ইফোর্ট দিবেন, কারণ এটা অত্যন্ত এবং সেন্সিটিভ একটি মন্ত্রণালয়। এই জায়গাটা যদি ঠিক না করা হয় তাহলে কিন্তু পুরো দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়বে এবং সরকারের অবস্থানই মূলত দুর্বল হয়ে পড়বে। সুতরাং এখানে শহীদউদ্দিন চৌধুরী এনিকে এনে সরকার খুব বেশি এলোমেলো বা ভুল সিদ্ধান্ত নিয়েছে এটি আমরা বলবো না, এটি বলার সময় এখনো আসে নাই। আমরা আরো একটু দেখতে চাই, তার অ্যাক্টিভিটিস দেখতে চাই। তবে আমরা আশা করব এনি ভাইয়ের কাছে আমাদের জোর দাবি থাকবে যে আপনি এখানে আসার পরে আপনার সমস্ত শক্তি দিয়ে, আপনি ইফোর্ট দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যেটা একেবারে ভেঙে পড়েছে, নাজুক অবস্থা। ছাত্র দলের যে সীমাহীন নৈরাজ্য, চারিদিকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের উপরে হামলা, বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি, এই ফেন্সিডিল, ইয়াবা, মাদক, এই যেগুলো দিদারসে ঢুকছে, এইগুলোর ব্যাপারে আপনাকে কঠোর হস্তে দমন করতে হবে। সে যে দলেরই হোক, আপনার নিজের দলের হলেও তাদেরকে আপনি বিন্দুমাত্র ছাড় দিবেন না, এই প্রত্যাশা আমরা আপনার কাছে করতে পারি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতের এক সাংবাদিক এবং রয়ের খাস লোক, আপনারা জানেন যে ভারতে রয়ের অনেক সাংবাদিক আছে, র যা চায় সেভাবে তারা প্রচার করে বা রয়ের পারপাস সার্ভ করে, অথবা র অপারেটেড সাংবাদিক, সংবাদ মাধ্যম আছে, সাংবাদিক আছে, রিসার্চ ফার্ম আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে, এটা থাকে। পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এন্ডোমেন্ট দিয়ে, টাকা পয়সা দিয়ে নানানভাবে এই ধরনের থিঙ্ক ট্যাঙ্ক চালায়। এরকম রয়ের একজন খাস লোক সুবীর ভৌমিক, তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সম্পর্কে বা তার বিরুদ্ধে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। যেই মন্তব্য নিয়ে বাংলাদেশে তোলপাড়, এবং যে মন্তব্যকে ঘিরে নানান প্রশ্ন সামনে আসছে যে সালাউদ্দিন আহমেদ কি আসলে রয়ের লোক, রয়ের দালাল, ভারতের বিশ্বস্ত দালাল? এই প্রশ্নটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তাহলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন রয়ের দালাল, এবং তিনি রয়ের দালাল বলেই কি বাংলাদেশের ইতিহাসের সমস্ত রিচুয়ালস প্র্যাকটিস ভায়োলেট করে র চিফ বাংলাদেশে প্রকাশ্যে এসেছেন, যেটা জিয়াউর রহমান আমলে, এরশাদের আমলে
কিংবা খালেদা জিয়ার আমলে, ইভেন হাসিনার আমলে কখনো ঘটেনি যে রসিব বাংলাদেশে প্রকাশ্যে এবং তিনি সেনা নিয়ন্ত্রিত বা সেনা নির্মিত একটা 5 স্টার হোটেল রেডিসন ব্লুতে বসে মিটিং করছেন 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা সরকারের লোকের সাথে। এই যে অঘটন, এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী রয়ের লোক হওয়ার কারণে সম্ভব হয়েছে? এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে রচিব পরাগজনের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং যদি তিনি দালাল হয়ে থাকেন, রয়ের লোক হয়ে থাকেন, তাহলে র কেন বা রয়ের লোকজন, রয়ের থিঙ্ক ট্যাঙ্করা কেন সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছে, সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে সমস্ত তার র কানেকশন তথ্য ফাঁস করার হুঙ্কার দিচ্ছে? কারণ রয়ের লোক তো আর রয়ের লোকের তথ্য ফাঁস করার হুমকি দিবে না। বাংলাদেশে যারা রয়ের দালাল, র তো আর ওই পাশে বসে বলবে না যে অমুকে আমার দালাল, অমুকের সাথে আমার সম্পর্ক, এটা তো আর বলবে না, বললে তো আর দালালি থাকে না, এটা তো গোপন রাখার কথা। তো এই প্রশ্নগুলো আলোচনা করবো দর্শক। সুবীর ভৌমিক যেটা বলেছেন যে সালাউদ্দিন আহমেদ তিনি শিলংয়ে এসে রয়ের স্টেশন চিফ তৎকালীন সময় শিলংয়ের দায়িত্বপ্রাপ্ত, তার হাত পা ধরেছেন। তিনি বলেছেন যে ভাই আমাকে বাংলাদেশে ছেড়ে দিয়েন না, র্যাব আমাকে হত্যা করবে, আমাকে আশ্রয় দেন। সুবীর ভৌমিক যা বোঝাতে চেয়েছেন তার অর্থ হচ্ছে এটা, রয়ের কাছে অনুরোধ করে, রয়ের দালালিত্ব গ্রহণ করে সালাউদ্দিন আহমেদ ভারতে নিরাপদে থেকেছেন, শিলংয়ে থেকেছেন, একটা উন্নত জীবনযাপন করেছেন। নইলে র যদি বাংলাদেশে তাকে পুশব্যাক করতো তাহলে র্যাব হয়তো ইলিয়াস আলীর মতো মেরে ফেলতো। তো র তাকে বাঁচিয়েছে, যার ফলে সালাউদ্দিন আহমেদ রয়ের দাসত্ব গ্রহণ করেছেন, রয়ের কথা অনুযায়ী চলার কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে সুবীর ভৌমিকের কথার তাৎপর্য। এটা অবশ্যই একটা বিস্ফোরক অভিযোগ, যার ফলে বাংলাদেশে জামাত ইসলামীর কেউ কেউ, এমনকি কয়েকজন সংসদ সদস্যকে দেখলাম, এনসিপির লোকজন অনেকে সুবীর ভৌমিকের সেই বক্তব্য শেয়ার করছে, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও এসছে। এটা নিয়ে এক প্রকার তোলপাড়, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রয়ের লোক। দেখেন, ইটস ভেরি ইন্টারেস্টিং টপিক। প্রথমে যে বিষয়টা বুঝতে হবে যে এই কথা সত্য, রয়ের স্টেশন চিফের পা ধরেছেন এটাও সত্য, রয়ের দালালিত্ব গ্রহণ করেছেন তাও সত্য, রয়ের এজেন্ডা অনুযায়ী রয়ের পারপাস সার্ভ করতে বাংলাদেশে সালাউদ্দিন আহমেদ কাজ করেছেন, সব সত্য। কিন্তু তারপরও বর্তমানে সালাউদ্দিন আহমেদ ইজ নট ভারতের দালাল, সালাউদ্দিন আহমেদ ইজ নট রয়ের দালাল। এই রসায়নটা আপনাদেরকে বুঝতে হবে, হাউ ইজ ইট পসিবল। ঘটনা সত্য হলে কিভাবে তিনি এখন ভারতের শত্রু কিংবা রয়ের দালাল না? এটি রাজনীতি। দর্শক দেখেন, জীবন বাঁচানোর জন্য মানুষ অনেক কিছু করে। সালাউদ্দিন আহমেদ জীবন বাঁচানোর জন্য রকে বলেছে যে আপনার যা বলবেন শুনবো, পা ধরেছে যে আমাকে বাংলাদেশে দিয়ে না। হাসিনার আমলে জীবন বাঁচানোর জন্য অনেকে অনেক কিছু এরকম করেছে। ওই জায়গায় কোনো জামাত নেতা থাকলে হয়তো এই কাজ করতো, হয়তো বা কেউ করতো না, বাট বেশিরভাগই করতো। আই বিলিভ দ্যাট। আমি হলে অ্যাটলিস্ট করতাম যে জীবন বাঁচানোর জন্য যদি সাময়িক সময়ের জন্য কারো দালালিত্ব গ্রহণ করা যায় এবং এটা শরীয়ত অনুমোদন করে, জীবন বাঁচানোর জন্য হেকমতের অংশ হিসাবে কারো কথায় আছি আপনাদের সাথে এরকম বলা, এটা জায়েজ, সমস্যা নেই। সালাউদ্দিন আহমেদ জীবন বাঁচানোর জন্য এই কাজটা করেছে এবং এই জন্য র তাকে ট্রেনিং দিয়েছে। এবং ইউনূসের আমলে এই যে এখনই নির্বাচন দাও এবং সংবিধান সম্পর্কে যে নানান ব্যাখ্যা ট্যাখ্যা সালাউদ্দিন আহমেদ যা দিয়েছে, এগুলো রয়ের প্রেসক্রিপশনে দিয়েছে। আমরা যেটা বলেছি শিলং সালাউদ্দিন রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী 72 সংবিধানে দালালি করেছেন, অমুক সব সত্য। এটা করতে হয়েছে শুধু সালাউদ্দিন আহমেদ না, পুরো বিএনপি আমাদের তারেক রহমান মোদির সাথে আপোষ করেছে দেশে ফেরার আগে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে এইভাবে সিস্টেম করে ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পরে মানে রয়ের দালালি বা যা দরকার সবকিছু করে র ভারতকে শত্রু না বানিয়ে বিএনপি সালাউদ্দিন আহমেদ ক্ষমতা এসেছে। সালাউদ্দিন আহমেদ মঞ্জিলে মকসুদে পৌঁছে গেছে। এখন সালাউদ্দিন আহমেদ রয়ের সাথে পোল্টি মেরেছেন, আর রয়ের সাথে পোল্টি মেরেছেন বলেই এখন শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার। র ভারতের কোনো কথা শুনছে না। এখন সালাউদ্দিন আহমেদ জুলাই ব্লকে প্রবেশ করেছে। এই কারণে র এখন খেপেছে। হ্যাঁ, সালাউদ্দিন আহমেদকে আমরা পেলে বসে রাখলাম, এতদিন আমাদের দালালি করলেন, এখন পোল্টি মেরেছেন। এই কারণে র সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে খেপেছে বলে রয়ের থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে থ্রেট দেওয়াচ্ছে। হ্যাঁ, সালাউদ্দিন আপনি আমাদের পা ধরেছিলেন, আপনার গোপন অনেক কিছু আছে, সব কিন্তু কিছু জানিয়ে দিব, ফাঁস করে দিব। অর্থাৎ এখন যেটা ঘটেছে এটা পজিটিভ, মানে সালাউদ্দিন আহমেদ রয়ের সাথে পোল্টি মেরেছে। এবং রাজনীতিতে ক্ষমতায় আসার পর এই ধরনের পোল্টি মারার ঘটনা অহরহ ঘটে, অ্যাভেলেবেল ঘটে। তো দর্শক, সেই জায়গায় আমরা বলবো যে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে যেহেতু র এইসব কথাবার্তা বলছে বা ভারতীয় সাংবাদিকরা বলছে, আওয়ামী দালালরা বলছে, অতএব সালাউদ্দিন আহমেদকে আমরা রয়ের দালাল বলতে চাই না। তারেক রহমানের ক্ষেত্রে সেম, ক্ষমতায় আসার আগে মোদির সাথে খুব ভালো সম্পর্ক ছিল, ক্ষমতা আসার পর মোদিকে চেনে না। মোদির শর্ত মেনে নিয়েছিলেন তারেক রহমান। এবং দেখেন এখানে সালাউদ্দিন আহমেদের যে উত্থানটা, এটা ওই রয়ের ডিজাইন হয়েছিল। সালাউদ্দিন আহমেদ অনেকটা ডিফেক্টো প্রাইম মিনিস্টার। বাংলাদেশে এই রিসেন্ট পাস্ট সারা সালাউদ্দিন আহমেদ সেই 1988 সালে বিসিএস ক্যাডার হয়েছেন, অ্যাডমিন ক্যাডার। এক পর্যায়ে খালেদা জিয়ার পিএস, এরপরে বিএনপির প্রতিমন্ত্রী, অমুক্তমুখ, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, কিন্তু কখনো বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, অমুক্তমুখ। এখন যে সালাউদ্দিন আহমেদ একটা হাইপ, ডিফেক্টো প্রাইম মিনিস্টার, বিশাল পাওয়ার, যেখানে হাত দেন সোনা ফলে, আলাদিনের চেরাগ তার হাতে, বিরাট পাওয়ারফুল ব্যক্তি, সবচেয়ে বড় জ্ঞানী, অমুক্তমুখ, হ্যাং ত্যাং। এটা আগে কি ছিল? কিন্তু অনেক বিখ্যাত ব্যক্তি যেমন ব্যারিস্টার মওদুদ আহমেদ সেই 70-এর আগে থেকেই বিখ্যাত, ডক্টর কামাল্লা একদম শুরু থেকেই বিখ্যাত। কিন্তু সালাউদ্দিন আহমেদের এই উত্থানটা, এমনকি তার ড্রেস আপ, তার চাহনি, বডি ল্যাঙ্গুয়েজ, এটাও একটা ইউনিক কিছু। এটা রয়ের তত্ত্বাবধানে হয়েছে, র তাকে এই পর্যায়ে এনেছে। কিন্তু রয়ের সহযোগিতায় এই পর্যায়ে এসে সালাউদ্দিন এখন পোল্টি মেরেছে। তো দর্শক, এই স্ট্র্যাটেজি যে একদম খারাপ তা না। রয়ের সহযোগিতা নিয়ে এসে লাথি মারা, এটা অনেক ক্ষেত্রে চমৎকার।